আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ 24 এর আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানে হাজার হাজার মানুষকে হত্যা করল কারা? চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিল বিবিসি। উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক। গাজায় তুরস্ক কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু। কাবুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭। চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৯। ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ। বাংলাদেশ সীমান্তে মমতা বেড়া বসাতে দিচ্ছেন না বলে অভিযোগ মোদির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। ইরানে হাজার হাজার মানুষকে হত্যা করল কারা? চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিল বিবিসি। ইরানে গত কয়েক সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ ভয়াবহ রক্তক্ষয়ী রূপ দেখেছে। রাজধানী তেহরান সহ দেশটির বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে বলে জানিয়েছেন খোদ দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সোমবার তেহরানে এক ভাষণে তিনি বলেন, ডিসেম্বর থেকে শুরু হওয়া অস্থিরতায় কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছে। অর্থনৈতিক মন্দা ও আকাশচুম্বী মুদ্রাস্ফীতির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর তেহরানের গ্র্যান্ড বাজার থেকে এই বিক্ষোভ শুরু হয়, তবে তা দ্রুতই রাজনৈতিক রূপ নেয় এবং দেশটির প্রায় সবকটি প্রদেশে ছড়িয়ে পড়ে। বিশেষ করে ৮ ও ৯ জানুয়ারির রাত ছিল সবচেয়ে রক্তক্ষয়ী। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, নিরাপত্তা বাহিনী অত্যন্ত কাছ থেকে বিক্ষোভকারীদের লক্ষ্য করে গুলি ছুড়েছে। একটি মানবাধিকার সংস্থার তথ্য মতে নিহতের সংখ্যা ৩,৩০০-র বেশি নিশ্চিত হওয়া গেছে এবং আরও ৪,৩০০ জনের মৃত্যু নিয়ে তদন্ত চলছে। অন্যদিকে কিছু আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই সংখ্যা ৫,০০০ থেকে ২০,০০০ হতে পারে বলে আশঙ্কা করছে। বিক্ষোভ দমন করতে ইরান সরকার ৮ জানুয়ারি থেকে দেশজুড়ে প্রায় সম্পূর্ণ ইন্টারনেট ও মোবাইল যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে বহির্বিশ্ব থেকে ইরান কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়ে। গত রবিবার থেকে ইন্টারনেট সংযোগ আংশিক ফিরতে শুরু করলেও ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যম এখনও ফিল্টার করা হচ্ছে। এই ব্ল্যাকআউটের সুযোগে নিরাপত্তা বাহিনী ব্যাপক ধরপাকড় ও দমনপীড়ন চালিয়েছে বলে অভিযোগ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ইরান এই পরিস্থিতির জন্য সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে দায়ী করেছে। খামেনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে বলেছেন, বিদেশি মদতেই এই অস্থিরতা ছড়ানো হয়েছে। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের নেতৃত্বের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতার ওপর কোনো আঘাত আসলে তাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। বর্তমানে ইরানের সড়কগুলোতে নিরাপত্তা বাহিনীর ভারী উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কুর্দি অধ্যুষিত এলাকাগুলোতে পরিস্থিতি অত্যন্ত থমথমে। নির্বাসিত বিরোধী দলগুলো এবং শাহজাদার রেজা পাহলভি সাধারণ মানুষকে ধর্মঘট ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। তবে ইন্টারনেটের উপর কড়াকড়ি এবং সামরিক টহল বজায় থাকায় আন্দোলন আপাতত কিছুটা স্থিমিত মনে হলেও ভেতরে ভেতরে ক্ষোভের আগুন যে দাউ দাউ করে জ্বলছে তা স্পষ্ট। আগামী দিনগুলোতে ইরান কোন দিকে মোড় নেয় তা নিয়ে এখন পুরো বিশ্ব শঙ্কিত। উত্তেজনা বাড়িয়ে গ্রিনল্যান্ডে আরও সেনা মোতায়েন করল ডেনমার্ক। স্বশাসিত ডেনিশ ভূখণ্ড গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণ নেওয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির মধ্যে সেনা মোতায়েন বৃদ্ধি করেছে ডেনমার্ক। সোমবার সন্ধ্যায় রয়্যাল ডেনিশ সেনার প্রধান পিটার বয়েসেন এবং সৈনিকদের একটি উল্লেখযোগ্য দল পশ্চিম গ্রিনল্যান্ডে কাঙ্গারলুসুয়াকে অবতরণ করে। খবর আল জাজিরার। পাবলিক ব্রডকাস্টার TV2 জানিয়েছে ৫৮ জন ডেনিশ সেনা আর্কটিক অঞ্চলে অবতরণ করেছে এবং অপারেশন আর্কটিক এন্ডিওরেন্স নামে চলমান বহুমাত্রিক সামরিক মহড়ায় অংশগ্রহণের জন্য আগে পাঠানো প্রায় ৬০ জন সেনার সাথে যোগ দিয়েছে। এদিকে ডেনমার্ক গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক উপস্থিতি বাড়ানো নিয়ে প্রকাশ্যেই কথা বলেছে, যদিও বারবার দাবি করেছে এই অঞ্চলটি বিক্রির জন্য নয় এবং জোর করে দ্বীপটি দখলের যে কোনো পদক্ষেপ ন্যাটোর সমাপ্তি ডেকে আনবে। গ্রিনল্যান্ডকে মার্কিন নিয়ন্ত্রণে আনা ট্রাম্পের জেদ মার্কিন ইউরোপীয় সম্পর্ককে কয়েক দশকের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছে দিয়েছে এবং ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা তৈরি করেছে, যার ৩২টি দেশের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ডেনমার্ক উভয়ই আছে। গাজায় তুরস্ক ও কাতারের সেনা মোতায়েনের বিরোধিতা করে যা বললেন নেতানিয়াহু। দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধ পরবর্তী গাজায় আন্তর্জাতিক বাহিনীতে তুরস্ক ও কাতারের সেনাদের কোনো স্থান দেওয়া হবে না। সোমবার ইসরায়েলি সংসদ নেসেটে যুদ্ধাপরাধে অভিযুক্ত এই ইহুদিবাদী নেতা একথা বলেন। খবর AFP'র। নেতানিয়াহু বলেন, গাজা উপত্যকায় আমরা ট্রাম্প পরিকল্পনার যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে রয়েছি। দ্বিতীয় ধাপের একটি খুব সহজ মানে রয়েছে, হামাসকে নিরস্ত্র করা হবে এবং গাজাকে নিরস্ত্র করা হবে।
আন্তর্জাতিক স্থিতিশীলতাকরণ বাহিনীতে কাতার ও তুরস্কের সেনাদের থাকতে দেওয়া হবে না উল্লেখ করে নেতানিয়াহু বলেন, গাজায় তুরস্ক অথবা কাতারের কোনো সেনার স্থান হবে না। গাজায় কোন কোন দেশ সেনা পাঠাবে সেটি এখনও স্পষ্ট নয়। যেসব দেশের সেনা আসবে তাদের নিয়ে গঠিত এ বাহিনীর কাজ হবে গাজার সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়া এবং নতুন একটি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ দেওয়া, যারা হামাসের জায়গায় কাজ করবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশটির সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল জ্যাসপার জেফার্সকে গঠিত হতে যাওয়া এ বাহিনীর প্রধান হিসেবে নিযুক্ত করেছেন। কাবুলে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৭। আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি রেস্তোরাঁয় শক্তিশালী বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন নিহত হয়েছেন, যার মধ্যে চীনের এক নাগরিক রয়েছেন, বাকিরা আফগানি। সোমবার রাতে এ বিস্ফোরণ ঘটায় আইএসআইএল। তারা ইতিমধ্যে হামলার দায় স্বীকার করেছে। রেস্তোরাঁটি চীনের এক মুসলিম নাগরিক যৌথভাবে চালাতেন। যেখানে বিস্ফোরণ ঘটেছে সেটি আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচিত। রেস্তোরাঁর রান্নাঘরের কাছে বিস্ফোরণের ঘটনা ঘটে। আইএসআইএল এক বিবৃতিতে জানিয়েছে, তাদের আত্মঘাতী বোমা হামলাকারী এ হামলা চালিয়েছে। আফগান পুলিশের মুখপাত্র খালিদ জাদরান জানিয়েছেন, হামলা শিকার রেস্তোরাঁটি কাবুলের বাণিজ্যিক এলাকা শহরী ৯-তে অবস্থিত। সেখানে বিভিন্ন অফিস ভবন, শপিং কমপ্লেক্স এবং দূতাবাস রয়েছে। এই এলাকাটিকে আফগানিস্তানের অন্যতম নিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হয়। চিলিতে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ১৯। ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে মানুষ। ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার দেশ চিলির দক্ষিণাঞ্চলে। কর্তৃপক্ষ জানিয়েছে, বর্তমানে সেখানে অন্তত ২৪টি সক্রিয় বনাঞ্চলের আগুন জ্বলছে। এতে এখন পর্যন্ত কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে এবং ৫০,০০০-এর বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন। চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক আশঙ্কা প্রকাশ করে বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে নতুন করে রাতের কারফিউও জারি করা হয়েছে। এর আগে দেশটির নিরাপত্তামন্ত্রী লুইস কোর্দেরো এক সংবাদ সম্মেলনে জানান, বায়োবিও ও নুবলে অঞ্চলে অন্তত ১৬ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এই দুটি অঞ্চল রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত এবং আগুনের সবচেয়ে ভয়াবহ প্রভাব এখানেই দেখা গেছে। রবিবারই প্রেসিডেন্ট বোরিক বায়োবিও ও নুবলে অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি বলেন, দাবানল নিয়ন্ত্রণে সব ধরনের সম্পদ ব্যবহার করা হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণার ফলে আগুন নেভানোর কাজে দেশটির সশস্ত্র বাহিনীও যুক্ত হয়েছে। কর্তৃপক্ষ জানায়, সবচেয়ে বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে বায়োবিও অঞ্চলের পেঙ্কো ও লিরকেন শহর থেকে। এই দুই শহরে মোট প্রায় ৬০,০০০ মানুষের বসবাস। চিলির স্বরাষ্ট্রমন্ত্রী আলভারো এলিসালদে বলেন, আগামী কয়েকদিনে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতি, বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা, আগুন নিয়ন্ত্রণের কাজকে আরও কঠিন করে তুলতে পারে। তিনি বলেন, আমরা একটি জটিল পরিস্থিতির মুখোমুখি। দাবানলে এখন পর্যন্ত বায়োবিও ও নুবলে অঞ্চলে প্রায় ৮৫ বর্গ কিলোমিটার এলাকা পুড়ে গেছে। এতে সম্পূর্ণ ধ্বংস হয়েছে অন্তত ২৫০টি ঘরবাড়ি। বাংলাদেশ সীমান্তে মমতা বেড়া বসাতে দিচ্ছেন না বলে অভিযোগ মোদির। সিঙ্গুরে আয়োজিত এক জনসভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার কাজে অসহযোগিতার অভিযোগ তুলেছেন। তিনি দাবি করেন, রাজ্য সরকার জমি অধিগ্রহণে বাধা দিয়ে অনুপ্রবেশকারীদের অবাধে ঢোকার সুযোগ করে দিচ্ছে, যাতে তাদের স্থায়ী ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করা যায়। মোদি অভিযোগ করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ও তার ওপর ব্যক্তিগত ক্ষোভ মেটাতে গিয়ে রাজ্যে কেন্দ্রীয় প্রকল্পগুলো বাস্তবায়ন করতে দিচ্ছেন না, যার ফলে সাধারণ মানুষ উন্নয়নের সুফল থেকে বঞ্চিত হচ্ছে। সিঙ্গুরের এই ঐতিহাসিক রাজনৈতিক ভূমি থেকে মোদি ঘোষণা করেন যে রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে এক জেলা এক পণ্য নীতি চালু করা হবে। এর মাধ্যমে প্রতিটি জেলার নিজস্ব বিশেষ পণ্যগুলোকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে প্রচার করা হবে। তিনি আরও বলেন, মৎস্যজীবী যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পগুলো রাজ্যে আটকে রাখা হয়েছে এবং মুখ্যমন্ত্রীকে বারবার চিঠি দেওয়া সত্ত্বেও কোনো সাড়া পাওয়া যায়নি। মোদির মতে, তৃণমূল সরকারের এই উদাসীনতা পশ্চিমবঙ্গের মৎস্যজীবী ও সাধারণ মানুষের ভবিষ্যতের সঙ্গে খেলা করার শামিল। রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী। বর্তমানে পশ্চিমবঙ্গে মাফিয়া রাজ ও সিন্ডিকেট ট্যাক্স চলছে বলে অভিযোগ তুলে বলেন, এমন পরিবেশে কোনো নতুন বিনিয়োগ আসা অসম্ভব। বিজেপি ক্ষমতায় এলে এই সিন্ডিকেট সংস্কৃতির অবসান ঘটিয়ে নারী সুরক্ষা এবং দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার গ্যারান্টি দেন তিনি।
মূলত 2026 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই মোদি সিঙ্গুর থেকে সুশাসনের প্রতিশ্রুতি দিয়ে তৃণমূল সরকারকে ক্ষমতাচ্যুত করার আহ্বান জানান।